আসসালামু আলাইকুম। বর্তমান বাংলাদেশের সিচুয়েশন বা প্রেক্ষাপট যদি আমরা চিন্তা করি তাহলে সবথেকে আলোচিত এবং সমালোচিত যে বিষয়টি সেটি হচ্ছে কোটা আন্দোলন, কোটা বৈষম্য বিরোধী আন্দোলন। আমি আজকে কোটা বৈষম্য বিরোধী আন্দোলনের দুটি পয়েন্ট নিয়ে কথা বলবো, দুটি যৌক্তিক জায়গা থেকে কথা বলবো। আমাদের শিক্ষার্থীরা, আমার বড় ভাই, আমার ছোট ভাই, আমার বড় বোন, ছোট বোনরা যা আন্দোলন করছে, রাজপথে থেকে তারা যে আন্দোলনটি করছে, সে আন্দোলনের আমি শুধু দুটি পয়েন্ট নিয়ে কথা বলবো। তারা যেটি চেয়েছে যে আমাদের প্রতিবন্ধী কোটা বহাল রাখতে, এবং সে প্রতিবন্ধী কোটাটা যেন আসলে শুধুমাত্র প্রতিবন্ধীদের জন্যই হয়। কেন প্রতিবন্ধী কোটাটা বাংলাদেশের মতো প্রেক্ষাপটে প্রয়োজন বলে আমি মনে করছি, আমি ছোট একটি উদাহরণ দিব আপনাদের সামনে। সেটি হচ্ছে, আমি রংপুর শহরে থাকা অবস্থায় রংপুরের মেডিকেল মোড় থেকে শুরু করে আমার টার্মিনাল পর্যন্ত যদি চিন্তা করি, তাহলে এখানে 4 থেকে 5টি ওভারব্রিজের ব্যবস্থা করা রয়েছে। এই ওভারব্রিজগুলো কারা ব্যবহার করবে, সেই প্রেক্ষাপটটি যদি আপনারা চিন্তা করেন তাহলে দেখবেন যে এই প্রেক্ষাপটে আমার মতো, আপনার মতো সুস্থ মানুষরা উঠে পারাপার করতে পারছে। এই পথগুলো দিয়ে কি আমার একজন প্রতিবন্ধী ভাই বা বোন পার হবে না? যে প্রতিবন্ধী ভাই বোন বা বোনটি হুইলচেয়ার ব্যবহার করে, আমরা কি তার কথা একবারও ভেবেছি? এই যে এভাবে শুধুমাত্র আমরা আমাদের প্রতিবন্ধীদের ছোট ছোট প্রকল্পগুলোতে পিছিয়ে রাখছি। আমি কিন্তু বলছি না বাংলাদেশে বড় প্রকল্পে হচ্ছে যে প্রতিবন্ধীরা পিছিয়ে রয়েছে। বাংলাদেশ সবথেকে বড় প্রকল্প যেটাকে বলা হয় মেট্রো রেল, আমি সেখানে সর্বাত্মক সরকারকে সাধুবাদ জানাই যে তারা সেখানে প্রতিবন্ধীদের জন্য আলাদা সব কিছু ব্যবস্থা করেছে। কিন্তু আমার মতো রংপুর শহরে বসবাসকারী ছোট ছোট যে প্রকল্পগুলো রয়েছে, সেই প্রকল্পগুলোতে প্রতিবন্ধীদের জন্য কতটুকু সুযোগ সুবিধা রয়েছে আপনি খেয়াল করবেন যে বাংলাদেশের যত ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠান আছে, আমি যদি রংপুরের দিকে একটু খেয়াল করি, কয়টা শিক্ষা প্রতিষ্ঠানে র্যাম্প সিঁড়ির ব্যবস্থা করা রয়েছে? এই প্রশ্নটা যদি করি, আমি রংপুর জেলার যদি বিশেষ নাম করা কয়েকটা কলেজ বা স্কুলের কথা বলি, কয়টা সিঁড়িতে আমার র্যাম্প সিঁড়ি রয়েছে? আমার প্রতিবন্ধী শিক্ষার্থীরা কি পড়াশোনা করবে না? তারা কি এই বিদ্যালয়ে উঠবে না, ক্লাস করবে না? এই যে আমরা প্রতিবন্ধীদের একটি পিছিয়ে রেখেছি, এই পিছিয়ে পড়া জাতিদেরকে এগিয়ে আনতে হবে। এই জন্যই আমার কাছে মনে হয় যে তাদের যে প্রতিবন্ধী কোটা সংস্কারের ব্যাপারটি সেটা যৌক্তিক। দ্বিতীয় যে পয়েন্টটি সেটি হচ্ছে অনগ্রসর জাতি। এখন এই যে জাতি, বাঙালি জাতি, গতকালকে একজনের সাথে আলাপচারিতায় একটি কথা উঠে এসেছিল যে আমরা 1 থেকে 150 কিলোমিটারের মধ্যে যদি স্থান পরিবর্তন করি তাহলে আমাদের মৌখিক ভাষার পরিবর্তন হয়। ঠিক একইভাবে আমাদের রাঙামাটি, বান্দরবন, রংপুর, এই জায়গাগুলোতে আমাদের যে ক্ষুদ্র নিগোষ্ঠীরা বসবাস করে, আমাদের সাঁওতাল, মারমা, এদের জন্য আমরা কি করছি আসলে? তারা কি আমাদের জাতির বাইরে? কখনোই না। আজকে আপনি চিন্তা করেন, আমি একটি শহর অঞ্চলে বসবাস করছি, আমরা দুর্বার গতির ইন্টারনেট ব্যবহার করছি ফোনে এবং ব্রডব্যান্ড নেট ইউজ করছি, কিন্তু যে বান্দরবনের প্রত্যন্ত পাহাড়ে বসবাস করে সে কি এই সুযোগ সুবিধাগুলো পাচ্ছে? আমি যত সহজে বিশ্ববিদ্যালয়ের তথ্য জানতে পারছি, সে কি পাচ্ছে? পাচ্ছে না। এই যে আমাদের পিছিয়ে পড়া জাতি, তারা আমাদের একটি অংশ। আমাদের সোনার বাংলাদেশ, আমাদের জাতীয় সঙ্গীতটাকে যদি শেষ লাইনটাকে বিশ্লেষণ করি তাহলে বলা হয়, মা তোর বদনখানি মলিন হলে। এখানে মাকে বোঝানো হচ্ছে দেশ, আর বদনটাকে বোঝানো হচ্ছে বাংলাদেশের সার্বিক অবস্থা। এটা যদি মলিন হয় তাহলে আমার নয়নে জল আসে। তো এই জায়গা থেকে যদি আমরা চিন্তা করে থাকি যে আমাদের পিছিয়ে পড়া জাতি, তারাও তো আমার মায়ের অংশ, তারাও আমার দেশের অংশ। এই যে যারা পিছিয়ে পড়ে আছে, এই জাতিগুলোকে কি আমাদের এগিয়ে আনতে হবে না? অবশ্যই এগিয়ে আনতে হবে। সেই জায়গা থেকে আমার মনে হয় যে এই যে পয়েন্টটি নিয়ে তারা কথা বলছে, এটিও যৌক্তিক। তাই বলতে চাই, যারা কোটা বৈষম্য বিরোধী আন্দোলনে সম্পৃক্ত রয়েছে, আমরা তাদেরকে স্বাগত জানাই, তাদের পাশে থাকি। যে জায়গা থেকে আন্দোলন গড়ে তোলা সম্ভব, সেই জায়গা থেকে আন্দোলন গড়ে তুলি। আমরা বলছি না এটা সরকার বিরোধী আন্দোলন। আমরা চাই আমার মতো, আপনার মতো যারা চাকরি প্রত্যাশী আছে, তারা যেন তাদের যে পয়েন্টটা, যে জায়গাটা, যে মেধাবীদের যে স্থানটা, সেই স্থানটা যেন ছিনিয়ে আনতে পারে। লাস্ট যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে রাজনৈতিক সম্পৃক্ততা। আমাদের বড় বড় দল তারা বলছে যে এখানে রাজনৈতিক একটা সম্পৃক্ততা রয়েছে, রাজনৈতিক একটা রাজনীতি দিয়ে ব্যাপারটাকে ঘোলাটে করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমি বলবো যে না, আজকে আমার যে ভাই ছাত্রলীগে, যে ভাই ছাত্র দলে, যে ভাই ছাত্র শিবিরে
প্রত্যেকে একদিন না একদিন চাকরি প্রত্যাশী। 100 জনের মধ্যে আমি 10 জন পাবো যারা সরকারি চাকরি প্রত্যাশী। তো এই 10 জন সরকারি চাকরি প্রত্যাশী, আজকে যে ভাই ছাত্র দল করছে কালকে সে একজন চাকরি প্রত্যাশী, আজকে যে ভাই ছাত্রলীগ করছে কালকে সে একজন চাকরি প্রত্যাশী। দিন শেষে ভাই আমাদের প্রত্যেকেরই একটা চাকরি দরকার আছে। তো সেই জায়গা থেকে এইখানে সবার অধিকার, শিক্ষার্থী হিসেবে সে যে দলই করুক, কিন্তু শিক্ষার্থী হিসেবে একজন চাকরি প্রত্যাশী হিসেবে প্রত্যেকেরই অধিকার যে এই কোটা বৈষম্য বিরোধী আন্দোলনে সম্পৃক্ত থাকার। তো সেই জায়গা থেকে বলবো রাজনীতি নিয়ে ব্যাপারটিকে ঘোলা করবেন না, যারা আন্দোলন করছে তাদের সাথে থাকুন, সহযোগিতা করুন এবং আন্দোলন গড়ে তুলুন। আমরা বাতিল নয়, আমরা সংস্কার চাই।